হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর বিষয় বাংলা এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের নভেম্বর মাসে দিয়েছে, তার উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। এটা তোমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, পূর্ণমান 50 মার্কের। তোমরা এটা খাতায় সুন্দরভাবে সাজিয়ে লিখে নেবে, কারণ যে কোনো সময় তোমাদের এটা স্কুলে নিয়ে ডাকবে আর কি। তো তোমরা স্কুলে সময় মতো এটা জমা করে দিবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা বলা আছে, এক, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 বলা আছে, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি কোনটা হবে? অপশন ক, রাজা ও রানী। অপশন খ, অ্যাক্সিডেন্ট। অপশন গ, প্রথম দিন। অপশন ঘ, স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। তো এটা সঠিক উত্তর হবে অপশন গ, প্রথম দিন। তারপরে দেখো 2, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। অপশন ক, শঙ্খ ঘোষ। অপশন ক, শঙ্খ ঘোষ। অপশন খ, নবরুণ ভট্টাচার্য। অপশন গ, উৎপল কুমার বসু। অপশন ঘ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এটা সঠিক উত্তর হবে অপশন খ, নবরুণ ভট্টাচার্য। 3, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। অপশন ক, মানসী। অপশন খ, চিত্রা। অপশন গ, পত্রপুট। অপশন ঘ, নৈবেদ্য। এটা সঠিক উত্তর হবে অপশন গ, পত্রপুট। 4, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। ক, ওয়াটারম্যান। খ, লর্ড কার্জন। গ, উইলিয়াম জোন্স। অপশন ঘ, উইলিয়াম হেস্টিংস। এটা সঠিক উত্তর হবে অপশন খ, লর্ড কার্জন। 5, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষে লেখা নয় সেটা হচ্ছে অপশন ক, দিন ও রাত্রি। অপশন খ, দিনগুলি রাতগুলি। অপশন গ, পাজরে দাড়ির শব্দ। অপশন ঘ, ধূম লেগেছে হৃৎ কমলে। এটা সঠিক উত্তর হবে অপশন ক, দিন ও রাত্রি। 2, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 1, সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ কথাটির অর্থ কী? প্রশ্ন উদ্ধৃত বাক্যটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। 2, আফ্রিকা কবিতায় দিনের অন্তিম কাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর, আফ্রিকা কবিতায় দিনের অন্তিম কাল অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল। তারপরে 3, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? সঠিক উত্তর হবে এটার হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের কথা বলেছেন। 4, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম প্রয়াল্লাস কবিতায় মাভৈ মাভৈ বলে অভয়বাণী দিয়েছেন। তিনি বলেছেন, প্রলয় আসছে দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই আছে নবসৃষ্টির বীজ। এই জগৎজোড়া প্রলয় এলেই মৃতবৎ মানুষদের লুকানো প্রাণের বিনাশ হবে এবং মহানিশার শেষে নতুন সূর্য উঠবে, যা ভারতের ভাগ্যাকাশে মুক্তির প্রতীক রূপে দেখা দেবে। তারপরে 5, দুজন বন্ধু নোক আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে উল্লেখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই।
এনারজাং থেকে আসার কথা ছিল। 3. প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-1 তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার দ্বারা জয়ধ্বনি করতে হবে? প্রশ্নধৃত উক্তটি কবি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত। আলোচ্য উক্তিটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি কল্পনা করেছেন কালবৈশাখীরূপী তরুণের দল সমাজ থেকে অন্যায় অত্যাচার ও বৈষম্য দূর করতে অচিরেই আবির্ভূত হবে। সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। বেঁকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। তাই নতুনের কেতন ওড়ানোর কালবৈশাখীর ঝড় আসন্ন দেখে তাকে যথাযথভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। 3-2 খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। গ বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়ির ভাতের বদলে শুধু জল ফোটে। তারপরে 4 কম বেশি 125টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটা লিখবে তোমরা। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়টি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। ক 1 নম্বর দিয়ে লিখবে তোমরা। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষায় যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। 2 পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটি হৃদয় দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্যে নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। 3 কূটচক্রী এই নারী প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। তারপরে দেখো 5 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150টি শব্দ। 5-1 দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন একে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতাটি অনুসরণে আলোচনা করো। উত্তর রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় অপমানিত আফ্রিকাকে উদ্ধৃত পঙ্ক্তিটি
বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতেই এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ দ্বারা এই বর্বরতা তাদের পরিণত করে ক্রীতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এই সব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটামারা জুতোর তলায় কাদার পিণ্ড এইভাবেই আফ্রিকা অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। তারপরে 5-2 বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে? বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে? উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে উদ্ধৃত মন্তব্যটির বক্তা অপূর্ব সহকর্মী রামদাস তলওয়ারকর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহাম্মক হতে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করছিল, তখন রামদাস জানতে চায়, তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তর অপূর্ব সায় দিয়ে বলে, তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তাই বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদাস মুখ ফসকে বলে ফেলে, একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত্ত করতে হবে। এ কথা বলে সে নিজের অপ্রতিভ হয়ে চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে বলে, পুলিশ কর্তা তার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হলেও তিনি দেশের চাইতে আপন নন, বরং যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদগ্রীব সেই স্বাধীনতা সংগ্রামীকে সে অনেক বেশি আপনজন বলে মনে করে। এ কথার প্রসঙ্গে রামদাস আলোচ্য উক্তিটি করেছিল। ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের প্রতি। ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের প্রতি কঠোর মনোভাব পোষণ করত। সেই কারণেই বিপ্লবী সব্যসাচী মল্লিককে ধরার জন্য সুদূর বাংলা মুলুক থেকে বর্মায় তারা পুলিশের বিশেষ দল পাঠিয়েছিল। এছাড়া ট্রেন যাত্রার সময় রাতভর পুলিশের নজরদারি ইত্যাদির মধ্য দিয়ে বোঝা যায় ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের দমন করতে কতটা তৎপর ছিল। বিপ্লবীদের গ্রেপ্তারের পর তারা নানা ধরনের অত্যাচার ও দমননীতি প্রয়োগ করা হয়। এ কথা সেদিন সমস্ত ভারতীয়দের মতো রামদাসও জানত। তাই অপূর্বর মুখে দেশভক্তির সোচ্চার ঘোষণায় সে তার বন্ধু হিসেবে সতর্ক করে দিতে চেয়েছিল। তারপরে দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150টি শব্দ। খিদ্দা, এবার আমরা কি খাবো?
উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তরটা লিখবে, গঙ্গার ঘাট থেকে মাদ্রাসায় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ভিক্টরি স্ট্যান্ড পর্যন্ত কোনির যে যাত্রা খিদ্দাই কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা। ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনের সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ কোনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কোনির প্র্যাকটিস চলত। ছকে বাঁধা জীবন। ক্ষিতীশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিল। কোনি কখন কি কি খাবে সেই ব্যাপারেও ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন। ক্ষিতীশ কোনিকে প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা ক্ষিতীশ বলতেন। এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কোনির জলে থাকতে হবে বলে ক্ষিতীশ জানায়। অমানসিক পরিশ্রম, লোভ দেখিয়ে পরিশ্রম করিয়ে নেওয়ার অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন। কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কোনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতীশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা অর্জন। ক্ষিতীশই দেওয়ালে 70 লিখে টাঙিয়ে কোনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলন তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। তারপরে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, সর্বনাম পদ। উত্তর হবে ঘ, অব্যয় পদ। 7-2 বিভক্তি কখনোই লুপ্ত হয় না। অপশান ক কর্মকারকে, অপশান খ করণকারকে, অপশান ঘ কর্তৃকারকে, অপশান গ সম্বন্ধ পদে। সঠিক উত্তর হবে অপশান ক কর্মকারকে। 7-3 নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে, কর্তৃক, গুলি, জন্য। সঠিক উত্তর হবে ঘ গুলি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু। উত্তরটা হবে ভোজ্য বস্তু। ভোজ্যের বস্তু হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাজ। পোশাক পরিচ্ছদ। উত্তর হবে পোশাক পরিচ্ছদ। পোশাক ও পরিচ্ছদ এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে সন্ধ্যাহিক। সন্ধানিক, সন্ধ্যায় পালনীয়, আহ্নিক। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপরে 9 কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। এটা তোমরা লিখে আন্ডারলাইন করে দিবে। উত্তরটা লিখবে এইভাবে, নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট লর্ডস। তারপরে শুরু করবে, লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাটে বলের দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানে পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান ভাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপে বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ড ইনিংস। 161 রানের জয় পেল টিম ইন্ডিয়া। তারপর দেখো 10 বঙ্গানুবাদ করতে বলছে। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনিংস টু লার্ন অ্যাট হোম।
ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। তো বাংলা মানেটা তোমাদের হবে এরকম, বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে, সে দেখে, শোনে এবং বাড়িতেই শিখতে আরম্ভ করে। এই বাড়ি তার চরিত্র গড়ে তোলে। একটি উত্তম বাড়িতেই সৎ এবং স্বাস্থ্যবান পুরুষরা তৈরি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।